স্বপ্ন দেখতে থাকি যে কোথায় যেতে চাই, তারপরে ওই অনুযায়ী কাজটা করতে হবে। এটা যে ক্ষেত্রেই হোক। এটা খুব ইন্টারেস্টিং একটি, কোথায় যেতে চাও সেই অনুযায়ী কাজ করো, নতুন একটা ডিপার্টমেন্টে কি হবে। হ্যালো এন্ড আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি স্কেল আপে। আসসালামু আলাইকুম। ক্যাম্পাস টিভির নিয়মিত আয়োজন স্টেপ টু সাকসেসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবু রিফাত। আমাদের প্রোগ্রামে এমন সব ব্যক্তিত্বকে আসলে তুলে ধরা হবে যারা আমাদের মাঝে সফলতার চাবিকাঠির জয়গান গেয়ে যায়। তারা জানাবেন সফলতার পেছনের যে মন্ত্র বা দীক্ষা তারা তাদের জীবনে কাজে লাগিয়েছেন, তা যেন আমরাও অনুসরণ করতে পারি। এমন একজন ব্যক্তিত্ব আজকে আমাদের এই প্ল্যাটফর্মে উপস্থিত আছেন। তিনি আমাদের হয়ে বিশ্ব মঞ্চের সাংবাদিকতায় প্রতিনিধিত্ব করেন। বাংলাদেশের হয়ে, ড্যাফোডিলিয়ান হয়ে তিনি প্রতিনিধিত্ব করে যাচ্ছেন বিগত 20 বছরেরও বেশি সময় ধরে। তিনি আমাদের নাসরিন হুদা বিথি আপু। আপু, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রোগ্রামে। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সেই সাথে যারা কলাকুশলী আছেন তাদের সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ। আপু, প্রথমেই আসলে একটি বিষয় জানার খুব আগ্রহ। আপনি দীর্ঘ একটা সময় শুধুমাত্র দেশ না, দেশের বাইরেও সাংবাদিকতা করে যাচ্ছেন, একজন নারী হিসেবে এবং একজন ড্যাফোডিলিয়ান হিসেবে, প্রাইভেট ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট হিসেবে। যখন আপনি আপনার যাত্রা শুরু করেন, কোনো ধরনের ডিফিকাল্টিস কিংবা কোনো ধরনের বাধা, এই ধরনের কিছুর সম্মুখীন কি কখনো হয়েছেন? ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি আমি মনে করি বাধা মনে করলেই বাধা, বাধা না মনে চলার পথে প্রতিনিয়ত বাধা আসবে, সেটাকে অতিক্রম করতে হবে। সেটাকে ধরে বসে থাকলে তো বাধাকে বাধা মনে করলে বাধা প্রতিনিয়ত আসতেই থাকবে। আমি কখনো আসলে মনে করতাম না যে আমার এটা বাধা, আমার এটা কাজেরই একটা অংশ, এভাবেই চলতে হবে। প্রাইভেট ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট শুধুমাত্র দেশ না, ইন্টারন্যাশনাল বর্ডারে, লাইক ভয়েস অফ আমেরিকার মতো একটা প্রতিষ্ঠানে, চ্যানেলে, প্ল্যাটফর্মে আপনি ব্রডকাস্ট জার্নালিস্ট, চিফ রিপোর্টার এবং নানান অভিজ্ঞতা আপনার এই সময় হয়েছে। যখন আপনি জানলেন যে ভয়েস অফ আমেরিকায় আপনি নিয়োগ হচ্ছেন বা আপনার জয়নিং, সেই সময়টাতে আপনার এক্সপিরিয়েন্সটা বা আপনার অনুভূতিটা কেমন ছিল? ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমি আসলে স্বপ্নে, মানে মানুষ তো স্বপ্নেও ভাবে যে ভয়েস অফ আমেরিকায় কাজ করার, বা আমার সেরকম কোনো স্বপ্ন ছিল না, কারণ ওটা অনেক সুদূর প্রসারী ছিল। মানে আমার মতন মানুষ ভয়েস অফ আমেরিকায় কাজ করবে এটা আমি ভাবতে পারিনি, কারণ এখানে সব বর্ষিয়ান সাংবাদিকরা আছেন, যেমন রোকেয়া হায়দার, ইকবাল পাহাড় চৌধুরী, সরকার কবির উদ্দিন, ওনাদের মাসুমা খাতুন, দিলারা হাশেম, এনারা কাজ করছেন ভয়েস অফ আমেরিকায়। সেখানে আমি অনেক ছোট, অনেক মানে কম অভিজ্ঞ সম্পন্ন একটা মানুষ। আমি তো ভাবতে পারি না যে ওনাদের সমকক্ষ, আমি চিন্তাই করতে পারিনি কখনো। কিন্তু আমি সবসময় যে কোনো কাজ খুব উৎসাহ নিয়ে করতাম এবং ভালোভাবে করার চেষ্টা করতাম। এবং ওনারা আমাকে, ভয়েস অফ আমেরিকার যারা সাংবাদিক আছেন, ওনারা সবসময় দেখেছেন যে আমার কাজের প্রতি আমার যে স্পৃহা, আমার যে কোনো কাজ, মানে আমার ডিকশনারিতে কখনো আমি না বলে কোনো কথা নেই। আমাকে ভয়েস অফ আমেরিকা যখন আমাকে নিয়োগ দিল, ওনারা কখনো বলেনি যে তুমি এটা করে দাও। ওদের স্টাইলটা আলাদা, ওনারা খুব সুন্দর করে কথা বলে। এই প্ল্যাটফর্মটা যে কি ভালো, স্টাইল আলাদা কথা বললেন, আই মিন অফিসের যে এনভায়রনমেন্ট, এটা কি বাংলাদেশের সাথে তুলনা করে? হ্যাঁ, বাংলাদেশের সাথে তুলনা করে বলছি। ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, ইন্টারন্যাশনালি এটা আসলে আমার দেশকে আমি ছোট করছি না। আমার দেশের স্টাইল ভিন্ন, ওই দেশের স্টাইল ভিন্ন। আমার দেশে যেমন
আমরা ভয়ে থাকি বসদেরকে কখন বকা দেয়, কখন ইয়ে হয়। আর ওনারা কখনো বকা দেন না, ওনারা বুঝিয়ে বলেন, ওনারা রিকোয়েস্ট করেন, ওনারা বলে না এটা করে দাও, এটা কি করতে পারবে, এরকম মানে ওয়ে অফ টকিংটা এরকম থাকে, তোমাকে সময় হবে এরকম, মানে তখন না কাজের প্রতি আরো বেশি আগ্রহ। ওনাদের মতন এত সিনিয়র মানুষ আমাকে রিকোয়েস্ট করছে, এইটা একটা বিশাল ব্যাপার। সবচেয়ে আমি এই ভয়েস অফ আমেরিকায় আসার একটা আমি বলবো, আমার জার্নিটা বলবো। 30 বছর আগে আমি একটা ফ্যান ক্লাব করেছিলাম, সেটা আমার বড় ভাই ভয়েস অফ আমেরিকার কোঅর্ডিনেটর ছিলেন এবং উনি আমাকে একটা ক্লাব করে দিয়েছেন। আমি বলবো ভয়েস অফ আমেরিকায় আমার পরিচিতিটা আমার বড় ভাইয়ের হাত ধরে, এবং বড় ভাই যখন আমাকে পরিচয় করিয়ে দিলেন, তারপর আমি সোশ্যাল ওয়ার্ক করতাম। আমাদের ক্লাবের কাজগুলো ছিল হলো বৃক্ষরোপণ, রক্তদান কর্মসূচি, তারপরে শীতবস্ত্র বিতরণ, এরকম নানান ধরনের ফ্রি ডেন্টাল ক্যাম্প, ফ্রি আই ক্যাম্প, এরকম আমরা সোশ্যাল ওয়ার্ক করতাম ক্লাবের পক্ষ থেকে, ক্লাবের হয়ে। তো যখনই ওনারা আসতেন, কোনো ডিরেক্টর বা কোনো সিনিয়র যারা ভয়েস অফ আমেরিকার চিফ যারা উনি আসতেন, আমি কোঅর্ডিনেট করতাম, আমি উপস্থাপনা করতাম, এবং আমাকে তারা আমার কাজের জন্যই ওনারা আসার আগে আমাকে বলতেন যে আমরা আসবো, অমুক দিন আসবো বা ওই মাসে আসবো। ওনারা সবসময় মানে যোগাযোগ রাখতেন, এবং আমরা চেষ্টা করতাম আমাদের ক্লাবের পক্ষ থেকে এটাকে কত ভালোভাবে করা যায়, এবং ওনারা খুব হ্যাপি থাকতেন আমার প্রতি। এবং আমি যে কথাটা না বললেই না, আজকে আমার ভয়েস অফ আমেরিকার জব হওয়ার ব্যাপারে কোনো না কোনো মানুষের অবদান থাকে, প্রত্যেকেরই জবের ব্যাপারে। আমার মা আমাকে জন্ম দিয়েছে, আমার মা আমাকে সাংস্কৃতিক মনা করেছেন, শিখিয়েছেন। তো রোকেয়া হায়দার আমাকে জীবন দিয়েছেন, এটা আমি সাংবাদিকতার জীবন বলবো আমার ফিল্ডে। উনি আমাকে সাংবাদিক বানিয়েছেন। চমৎকার। আসলে প্রত্যেকটা সাকসেসের পিছনে, বা আমরা যদি বলি সফলতা, সেই সফলতার পিছনেই হয়তো আমরা এমন কাউকে না কাউকে খুঁজে পাই যাকে রোল মডেল হিসেবে নিজের সামনে উপস্থাপন করে ফেলি। এবং রিয়েলি ব্লেসড যে রোকেয়া আপু আপনাকে সেই জায়গাটা তৈরি করে দিয়েছে, বিকজ অফ নাহলে আমরা বিথি আপুকে হয়তো আজকে এই জায়গা পেতাম না। তার সাথে আরেকটু কথা বলি, রোকেয়া আপা চিফ হওয়ার আগে ছিলেন ইকবাল বাহার চৌধুরী। উনিও যখন আসতেন আমাকে দিয়ে উপস্থাপনা করাতেন, সব প্রোগ্রামগুলো আমি করতাম। সাথে ছিলেন হলো সরকার কবিরউদ্দিন, ইকবাল বাহার চৌধুরী, এনারা রোকেয়া হায়দার। ওনাদের বয়স অনেক 80 এবং ওনাদের থেকে আমি শিখেছি কিভাবে স্পিডি হওয়া যায়। আমি এখন, আপনারা আমাকে দেখে বলেন যে বিথি আপা আপনি এত ডাইনামিক, এত স্পিডি, এত কাজ করেন কিভাবে একসাথে। আমি যখন ওনাদের সামনে যাই, আপার কাছাকাছি থাকি, তখন আমার নিজেকে খুব মানে অসহায়ের মতো লাগে যে আমি তো কিছুই না। উনি ওনার বয়সে 80, আমি ওনার অর্ধেকও কাজ করতে পারি না, দৌড়াতেও পারি না। উনি সারা পৃথিবী দৌড়ে বেড়াচ্ছেন এই প্রান্ত থেকে ওই প্রান্তে সারাক্ষণ। এটা একটা অনেক কিছু শিখার, এটা একটা অভিভূত হওয়ার মতো ঘটনা। কারণ আমরা অফ দ্য ক্যামেরায় বলছিলাম যে আপু আপনি এখনো প্রায় এত আমরা বলবো যে এক্সপেরিয়েন্সড একটা সময় পার করে এসেছেন, তারপরও আপনি কাজের পেছনে, বিকজ অফ আমি শুনলাম যে আপনি পিএইচডি করছেন এবং পিএইচডির জন্য আগামীকালই সম্ভবত ফ্লাই করবেন মালয়েশিয়ার উদ্দেশ্যে। সো এখনো আপনার জানার জন্য, কাজ করার জন্য যে স্পৃহাটা, অনেক সময় দেখি যে আমাদের ইয়াংদের মধ্যে সেই স্পৃহা পাওয়া যায় না। বিকজ অফ আমরা যখন ভার্সিটিতে পড়াশোনা করছি, দেখা যায় যে সেখানেও সাংবাদিকতা করার কথা বললে কিংবা এক্সট্রা কাজের কথা বললে, অ্যাসাইনমেন্টের কথা বললে, সেই জায়গাটাতে আসলে সেই স্পৃহাটা খুঁজে পাওয়া যায় না। কিন্তু আপনি এই এজেও, এত এক্সপিরিয়েন্সের পরেও, এত কিছু অ্যাচিভমেন্টের পরেও আপনার কিন্তু স্পৃহাটা কমেনি। আপনার কাজের জন্য যে অনুরাগ, সেই জায়গাটাতে কিন্তু কমেনি, যেটা আসলে আমার জন্য অ্যাটলিস্ট অনেক অনেক বড় একটা ইন্সপাইরেশনের জায়গা হতে পারে। এবং আমি আশা করবো যে আমাদের এই অনুষ্ঠানে যারা দর্শক আছেন, বিশেষ করে শিক্ষার্থী যারা আছেন সাংবাদিকতার, তাদের জন্য বিথি আপুর এই গল্পটা অবশ্যই একটা মাইলফলক হয়ে থাকবেন, যে আপনার কাজের জন্য আসলে, কিংবা শেখার জন্য, কিংবা সাকসেসের জন্য কোনো বয়স নয়, সেটা হতে হবে স্মুথ ওয়েতে। প্রতিদিন শিখছি, প্রতিদিন আমাকে নতুন নতুন বর্ডার ক্রস করতে হবে শেখার। দ্যাটস ইট। আমি ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলবো, যারা স্টুডেন্ট, আপনাদেরকে বলবো যে
আমরা কিন্তু অনেক দেখা গেল যে অনেক সময় লম্বা টাইম পাই পড়াশোনার, বা যে ঠিক আছে আমার এখন কোনো কাজ নেই, পড়াশোনার সময় আছে, অতদিন পরে পরীক্ষা হবে। না, আমি তাদেরকে বলবো যে প্রতিদিনের কাজ প্রতিদিন করতে হবে, প্রতিদিনের পড়াশোনা প্রতিদিন করতে হবে। দেখা গেল যে আমি যেই এক সপ্তাহ সময়টা পেলাম, ওই টাইমটা আমার ফ্যামিলিতে একটা প্রবলেম হলো, বা নিজের একটা শারীরিক একটা অসুস্থতা দেখা দিল, তখন আর পড়া হয় না, তখন 11th আওয়ারে গিয়ে রেজাল্টটা খারাপ হয়ে যায়। তো সেই জন্য সবসময় প্রতিদিনের পড়াশোনা, শুধু পড়াশোনা না, নিজেকে আপডেট রাখতে হবে। এবং প্রতিদিন, এখন ইন্টারনেটের যুগ, এখন পৃথিবী হাতের মুঠোয়। আমাদের সময় তো এটা ছিল না, আপনাদের সময় এটা এসেছে। অনেক মানে শুধু মোবাইল, একটা স্মার্টফোন থাকলেই এনাফ। তার ল্যাপটপও থাকতে হবে না, নট নেসেসারি যে ল্যাপটপই থাকতে হবে, কম্পিউটার থাকতে হবে না। একটা যদি মোবাইল থাকে তাহলে বিশ্ব আপনার হাতের মুঠোয়। তো আমি বলবো আপনাকে কাজ কখনো ফেলে রাখবেন না। মানে আমি পড়াশোনার কথাই বলছি বিশেষ করে, কারণ আজকে একটা পড়ছেন, পরীক্ষার আগে দেখবেন যে আপনার আরও অনেক নতুন নতুন আপনার টপিক সামনে এসেছে, নতুন নতুন আইডিয়া আপনার কাছে এসেছে, তখন আপনি ওগুলো অ্যাড করতে পারবেন। আর যদি আপনি ফেলে রাখেন 11th আওয়ারে, কোনটা রেখে কোনটা করবেন, তখন একটা মানে জোড়াতালির একটা ব্যাপার হয়ে যায় যে কোনো রকম আগে পাশ করি, তো পরের পরীক্ষায় আবার একটু ভালো করে করব। তো আমার মনে হয় যে এটা একটু খেয়াল করলে আমার মনে হয় আপনারা অনেক ভালো করবেন। এবং জোড়াতালির যে জায়গাটা বলছিলেন, সেটা রিকভার করে আবার মানে সামনের দিকে এগিয়ে যাওয়াটাও কিন্তু কঠিন আপু। আমি আসলে আপনাকে যদি আরেকটু জিজ্ঞেস করি, যে যারা এখন শিক্ষার্থী আছে সাংবাদিকতার কিংবা অন্য কোনো বিষয়, এই যে আমাদের হাউসগুলোতে এখনো এই ধরনের একটা প্রচলন আছে বা কথা আছে, এবং আগে তো অনেক হতো যে সাংবাদিকতায় পড়তেই হবে এমন কোনো কথা নাই। সাংবাদিক হওয়ার জন্য বিশেষ করে দেখা গেছে যে আমাদের যারা কিনা অগ্রজ এবং যারা এখন বয়োবৃদ্ধ সাংবাদিক লেজেন্ডারি, তাদের অধিকাংশ দেখা গেছে সাংবাদিকতায় পড়ে সাংবাদিক হয়েছে তা নয়। তো তাদের উদাহরণ টেনে দেখা যায় একটা মহল সবসময় বলে যে আসলে সাংবাদিকতা শিখতে হবে, সাংবাদিকতা পড়তে হবে এমন কোনো বিষয় না, তোমার ভিতর থাকলেই তুমি করতে পারবে। আপনি কি আসলে এই বিষয়টাকে কিভাবে দেখেন, যে সাংবাদিকতা পড়লে আসলে কি সে বিশেষ কোনো ফ্যাসিলিটিস পাচ্ছে? অবশ্যই আমি বলবো যে তারা বর্ষিয়ান, তখন এত ফ্যাসিলিটিস ছিল না, শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর ডিপেন্ডেন্ট হয়েছিল তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আর তখন অনেকেই আছেন যারা লেখালেখি করতে ভালোবাসতেন, তারা লিখতে লিখতে, বিভিন্ন পত্রপত্রিকায় লিখতে লিখতে তারা ভালো অভিজ্ঞতার ভিত্তিতে ভালো সাংবাদিক হয়েছেন। অভিজ্ঞতার একটা বিশাল মূল্য, এবং সেটা তো অবভিয়াসলি অস্বীকার করার কোনো কথা না। কিন্তু এই যে পড়াশোনা, বই পড়লে যেটা বোঝা যায়, যেটা পারা যায়, ডেপথে ঢোকা যায়। আপনি এমনি যে কোনো কাজ করেন, আর যদি আপনি সেটার সম্পর্কে বিশদ জেনে করেন, তাহলে দুটার মধ্যে তফাৎ আছে না? জি। তো সেরকমই যে আমি বলবো না বর্ষিয়ান ওনারা সাংবাদিকতা থেকে আসেনি, কোথাও না কোথাও আমার কাছে মনে হচ্ছে আপু যে তারা পার্সোনাল লার্নিং এর জায়গাটা হলেও নিজেরা কিন্তু নিজেরা নিজেদেরকে তৈরি করেছে দেখি আজকে তারা এত বড় সাংবাদিক। হ্যাঁ, নিজেকে তৈরি না করলে এত বড় সাংবাদিক হওয়া যায় না। সেটা একাডেমিক্যালি হোক কিংবা পার্সোনাল লার্নিং এ হোক, নিজেকে শিখতে হবে। শিক্ষার কোনো শেষ নেই, এবং প্রতিনিয়ত শিখতে হবে। আমি আমার গুরু যে রোকেয়া হায়দার, তার কথাই বলছি। তাকে আমি একদিন জিজ্ঞেস করলাম যে আপা, মানে সাংবাদিকতা শিখা মানে কোন দিকটা আমি ফলো করবো বা কি? আপা আমাকে বললেন যে প্রতিদিন আমি এখনো শিখছি। মানে ওনার বয়সে 80 আপ, উনি এখনো শিখছেন। তো আমরা তো মনে করি যে আমরা পড়াশোনা করব, পাশ করব, শিক্ষা শেষ, সার্টিফিকেট না। সার্টিফিকেট সব দেয় না, প্রতিনিয়ত শিখতে হবে। মাস্টার্স করে গেল বা জার্নালিজমে পড়াশোনা করলো, তারপরেও সারা পৃথিবীতে ইন্টারনেট ঘাটলে কত নতুন নতুন আইডিয়া হবে, কত নতুন নতুন টপিকস আছে, এগুলো সব জানতে পারবে। বর্ষিয়ান সাংবাদিকদের কথা বলছেন, সেটাও লাগবে, আবার আপনার পড়াশোনাও লাগবে, দুটোই লাগবে। কারণ এখন যুগ পাল্টেছে, যুগের সাথে তাল মিলিয়ে তো আপনাকে চলতে হবে। আপনার ড্রেস আপ বলেন, গেট আপ বলেন, আপনাকে উচ্চারণ বলেন, শুদ্ধভাবে কথা বলা বলেন, এগুলো প্রত্যেকটা জিনিস একটার সাথে একটা রিলেটেড। আপনি রিপোর্টার, আপনি যদি ভালো উচ্চারণ না জানেন, আপনি সুন্দর করে কথা না বলেন, আপনার রিপোর্ট তো কেউ শুনতে চাইবে না, দেখতে চাইবে না। তো আপনাকে শুধুমাত্র আপনি কথা বলতে পারেন বা আপনি একটা টপিক ধরে কথা বললেন,
সেটা মানুষ নিবে, বলবে যে না ভালো না। আপনার উচ্চারণ যদি ভালো না হয় তাহলে কিন্তু কেউ আপনাকে ভালো রিপোর্টার বলেন বা ভালো সাংবাদিক বলেন সেটা বলবে না। সব কিছু মিলে আপনার ওভারঅল ইটস এ কমপ্লিট প্যাকেজ, রাইট। এবং আপনি যখন কথা বলছিলেন আমি অ্যাটলিস্ট একটা জিনিস লক্ষ্য করেছি কি আমরা আপনার অসংখ্য বার দেখেছি টিভি স্ক্রিনে, এবং সেখানে আপনাকে খবর পড়তে দেখেছি, খবর তৈরি করতে দেখেছি। সো আলটিমেটলি আমরা আগে থেকেই জানি, এবং চোখের সামনে আপনার বাচনভঙ্গি, প্রত্যেকটা কথার এক্সপ্রেশন, উচ্চারণ, এই জিনিসগুলো দেখছি, হাতের যে মুভমেন্ট। সো আলটিমেটলি এই জিনিসগুলোর জন্য বর্তমানে যারা সাংবাদিকতা করতে চাচ্ছে তাদের জন্য কি কোনো সাজেশন আপনার আছে কিনা? সাংবাদিকতার দুইটা দিক আছে, একটা হলো প্রেজেন্টার, একটা হলো রিপোর্টার, আরেকটা হলো আপনার ডেস্ক, ওটা আরেকটা আছে, তিনটা আপনি ধরতে পারেন। তো আপনি যে ডেস্কে কাজ করেন সেখানে আপনার ড্রেস আপ, গেট আপ এগুলো দরকার নেই, আপনার উচ্চারণেরও ম্যান্ডেটরি না। আপনি কাজ করে, আপনি ডেস্কে কাজ করে আপনি সংবাদ তৈরি করলেন। যদি আপনি স্ক্রিনে, অন স্ক্রিনের কথা বলি, যদি আপনি স্ক্রিনে কাজ করতে চান সেক্ষেত্রে আপনাকে প্রেজেন্টেবল হতে হবে, নট দ্যাট যে আপনাকে বিশ্বসুন্দরী হতে হবে। বাট আপনার শাড়িটা কিভাবে পরলেন, আপনি শার্টটা কিভাবে পরলেন, কি কালার যাবে, আপনার ব্যাকগ্রাউন্ডটা কি, আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে আপনি যদি ব্যাকগ্রাউন্ড যা হয় আপনি সেম কালারের শার্ট পরলেন তাহলে কিন্তু ক্যামেরায় ওইটা প্রবলেম করবে। তো কাজেই আপনাকে অপোজিট কালার পরতে হবে। আপনার বসার স্টাইলটা আপনি আয়নার সামনে একটু প্র্যাকটিস করবেন, দেখবেন যে আপনি এভাবে বসলে ভালো না ওইভাবে বসলে ভালো। বসার স্টাইলটাও আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাকে রিপোর্টিং করলেন, আপনি মাঠে গেলেন, আপনি দাঁড়ালেন, আপনি কিভাবে বুমটা হাতে নেবেন, আপনার ক্যামেরায় কিভাবে লুক দিবেন, ওইটাও কিন্তু একটা আর্ট। কাজে শুধু প্রেজেন্টারেই যে আর্ট আছে তা না, রিপোর্টারেরও আর্ট আছে। এক্স্যাক্টলি। সো আলটিমেটলি যারা সাংবাদিকতা শিক্ষার্থী আছে তারা যদি প্রথমত সাংবাদিকতা সরাসরি রিপোর্টার যেটাকে আমরা বলতেছি ডেজিগনেশন অনুযায়ী, পাশাপাশি প্রেজেন্টার হওয়ার ইচ্ছা থাকে, সো আলটিমেটলি তাকে সবগুলো বিষয় আলাদা আলাদা ভাবে নিজের উপর দক্ষতা বাড়ানো কিংবা আরো বেশি ইনফরমেটিভ ওয়েতে আগানো, এইটা আসলে জরুরি। আপনার কথা অনুযায়ী আমি যেটা বুঝলাম। এর পাশাপাশি আসলে একটি সম্পূরক প্রশ্ন রাখতে চাই আপু, যে যারা কিনা আসলে এটা তো তাদের স্কিল বাড়ানোর জন্য অবশ্যই, বাট যারা অ্যাপ্লাই করতে যাচ্ছে, এবং আপনি জানেন আমাদের হাউসগুলো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের যেটাকে বলে চাকরির যে নিয়োগ সেটার অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে থাকে, বিজ্ঞাপনগুলো আসে, তো তারা সাধারণত আবেদন করে, সেখানে অনেক ধরনের কথা শোনা যায়। কেউ বলে যে আমাদের ডাকে না, সাধারণত যে পরীক্ষার জন্য কিংবা ইন্টারভিউর জন্য ডাকে না। কেউ বলছে ডাকছে কিন্তু হয়তো নিজেই যে উত্তরগুলো দিয়ে আসছে সেটাতে সে নিজেই স্যাটিসফাইড না। সো ওই জায়গাটাতে শিক্ষার্থীদের আসলে আপনি কোনো সাজেশন দিবেন কিনা, কেন ডাকে না, এটা একটা প্রশ্ন। আর বেটার আউটকামের জন্য বা বেটার হওয়ার জন্য কোনো সাজেশন দিবেন কিনা ইন্টারভিউর জন্য? ধন্যবাদ আপনাকে। ডাকে না এই কথাটা বলে আপনি যদি সিভিটা দিয়ে আসেন, আপনি অপেক্ষা করতে থাকেন মাসের পর মাস যে আমাকে ডাকবে আমাকে ডাকবে, তাহলে তো ডাকবে না। আচ্ছা, আপনি ধরেন চাকরির জন্য আপনি যে কোনো সাধারণ জায়গায় করলেন, আপনি তো নক করেন, কবে ডাকবে, কবে ইন্টারভিউ হবে, কি হবে, নিশ্চয়ই খোঁজ নেন। খোঁজ রাখতে হবে, নিবে না কেন? এই যে যারা এসেছে তারা তো সবাইকে দেখেছে, নাহলে তো তারা কাজ করতে পারতো না। যেতে হবে যে কবে ডাকবে, কবে ইন্টারভিউ, মানে রেগুলার একটা কন্ট্যাক্টের মধ্যে থাকতে হবে, তা নাহলে তো হবে না। অবশ্যই ডাকে, অবশ্যই ডাকবে। মানে আমরা সাধারণত যেটা আসলে ফিল করি যে একজন শিক্ষার্থী হয়তো মেইল করে দিয়েছে, এখন যে যুগ যে আসলে অনলাইনে আমরা এটা দেখি, নিয়োগের বিজ্ঞাপনটা দেখি, সেখানে মেইল করে দিয়েছে, বাস তার দায়িত্ব শেষ যে আমাকে ডাকবে এবং আমি যাব। না না না, আসলে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি গিয়েছি, যোগাযোগ করেছি, আমি পড়তে চাই, নিউজ পড়তে চাই এটা বলেছি, আমি ইন্টারভিউ দিয়েছি, মানে ক্যামেরার সামনে যেটা হয় আর কি, স্ক্রিন টেস্ট বলে, সবই করেছি। এরকম আমাকে বহুবার যেতে হয়েছে। এই জায়গাটায় বহুবার যেতে হয়, তখন তারা বোঝে যে এর আগ্রহ আছে। অনেক সময় ভ্যাকেন্সি খালি না থাকলেও তখন মনে করে যে না, মেয়েটার তো আগ্রহ আছে, ঠিক আছে নিয়ে নেই, একটু টেস্ট করে দেখি, ভালোও তো হতে পারে। না টেস্ট করলে তো বুঝবে না।
তার মানে হচ্ছে লেগে থাকতে হবে, লেগে থাকতে হবে। বিভিন্ন হাউসগুলোর সাথে রেগুলার কন্ট্যাক্ট করা এবং লেগে থাকা, এইটা একটা বড় সাজেশন এখন যারা শিক্ষার্থী আছে কিংবা ফ্রেশ গ্র্যাজুয়েট যারা আছে। এর পাশাপাশি ধৈর্য ধরতে হবে, ধৈর্য হারা হবে হলে হবে না। 1 বছর, 1.5 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর এরকম ধৈর্য ধরতে হবে, মানে বেটার আউটকামের জন্য। হ্যাঁ, এবং আপনি এই ধরনের কোনো সাজেশনের জায়গা হোক বা আপনার ছোট ভাই বোনদের জন্য যে ফর কি বলা যায় এটাকে, যদি আমরা আন্তর্জাতিকভাবে কোন একটা চ্যানেলের জন্য, সাধারণত আমরা অনেক কল্পনা করি যে আসলে কোন একদিন যারা সাংবাদিকতা ভর্তি হচ্ছে মাত্র, দেখা যাচ্ছে আমরা একদিন ডয়চে ভেলেতে কাজ করব, ভয়েস অফ আমেরিকায় কাজ করব, বিবিসিতে কাজ করব, যার অধিকাংশ আসলে আপনি কভার করে ফেলেছেন। ভয়েস অফ আমেরিকা, বিবিসি, বাংলাদেশ বেতার কিংবা এটিএন বাংলার মতো জায়গায়, দেশ এবং দেশের বাইরে সবচেয়ে টপ ক্লাস জায়গাগুলোতে আপনার অলরেডি পদাচারণা। রাষ্ট্রীয় প্রোগ্রাম আমি প্রায় একটানা 11 বছর করেছি। রাষ্ট্রীয় যত অনুষ্ঠান, মানে যেটা রাষ্ট্রীয় অনুষ্ঠান বলতে দুইটা বোঝায়, যেটা হলো সরকার যে সরকারি হোক সরকারি প্রোগ্রাম, সেটা হলো প্রাইম মিনিস্টার এবং রাষ্ট্রপতি। ওনারা বিভিন্ন জায়গায় যান, বিভিন্ন অনুষ্ঠান করেন, বিভিন্ন অনুষ্ঠান যখন হয় তখন সেই অনুষ্ঠানগুলো আমি লাইভ করেছি, 11 বছর করেছি। তো এটা একটা অভিজ্ঞতা। এটা পেছনে এই অভিজ্ঞতাটা আসার পেছনের ওইটা যদি আমাদেরকে জানাতেন। ওইটা তৈরি হয়েছে আমাকে বেতার থেকে। আচ্ছা, মানে আপনি একটা প্ল্যাটফর্মকে ইউজ করেছেন আপনার আরো বেটার আউটকাম আনার জন্য, লাইক আমার উপস্থাপনা দিয়ে আমি ওইখানে গিয়েছি, সেখানের একটা রেজাল্ট দেখে তারপরে স্টেজে। অবশ্যই মানুষ তো জানতে হবে আমি কি করি, মানুষকে জানাতে হবে আমি পাস করেছি, পড়াশোনা করেছি, এই যে আমার সিভি না, আমি কোথায় কোথায় কাজ করেছি, সেই কাজের অভিজ্ঞতা ছাড়া আমাকে দিবে কেন? এক্স্যাক্টলি। এখানে কি সেলফ ব্র্যান্ডিং এর কোনো জায়গা আছে কিনা? মানে আমার সেলফ ব্র্যান্ডিংটাও আসলে এখানে অনেক বেশি। সেলফ ব্র্যান্ডিংটা আছে, এখন তো অনেক স্কোপ আছে। ফেসবুক আছে, ইউটিউব আছে, ইনস্টাগ্রাম আছে, ওখানেও মানুষ চাইলে ইচ্ছা করলে একটা পেজ খুলে ওখানে নিজের টপিকস ধরে ধরে বা নিজের কোনো কিছু রিপোর্টিংও করতে পারে। প্রেজেন্টেশন না করুক, একটা নিউজ দেখা গেল যে আমি আমার চ্যানেলে আমি 10টা নিউজ করব আজকে, বা আমি 2টা করব, বা ইম্পর্টেন্ট নিউজগুলো করব, বা কেউ প্রতি সপ্তাহেও করতে পারে চাইলে, এরকম করেও করতে পারে। তখন নিজের পরিচিতিতে তখন দেখবে যে না, এই মেয়েটার যদি কোনো চ্যানেলে তখন ট্রাই করে যে এর তো কোনো এই মেয়ে বা ছেলের জড়তা নেই, এত ভালো করছে, কাজে তখন তারা ওইটা থাকলে রেফারেন্সে আরো ভালো হবে। চমৎকার। আমি আশা করব যে অ্যাটলিস্ট এই জায়গাগুলো থেকে আমাদের যারা শিক্ষার্থী এবং প্রাক্তন শিক্ষার্থীরা আছে তারা আসলে এখান থেকে শেখার অনেক কিছু পাবেন। লাস্ট একটা কোশ্চেন করবো আপু, সেটা হচ্ছে পার্সোনাল লাইফ আর জব লাইফ, এই দুইটাকে মেনটেন করে একজন বিথি আপু হয়ে ওঠার সাংবাদিকদের কাছে, আমরা যারা সাংবাদিকতার বিভিন্ন হাউসে কাজ করেছি তাদের কাছে বিথি আপু ইজ লিডিং দ্য ড্রিম লাইফ, ইউনো, ভয়েস অফ আমেরিকায় কাজ করছেন, আরো যেসব আপনার অর্জন। তো এই দুইটা লাইফকে, পার্সোনাল এবং জব লাইফ বা আপনার ওয়ার্কিং স্টেশনগুলোতে আপনার যে পদচারণা, এই দুটোকে মেনটেন করার কোনো মন্ত্র কি আমাদের শিক্ষার্থীদের বা আমাদেরকে শেখাবেন কিনা? অবভিয়াসলি আসলে আমার সবচেয়ে বড় আমার যেটা অর্জন সেটা হলো আমি অলস না এবং খুব স্পিডি, আমি কোনো কাজ ফেলে রাখি না, এবং সমানতালে আমার ক্যারিয়ার এবং আমার ফ্যামিলি সবাই হ্যাপি, এবং আমিও আমার ফ্যামিলি নিয়ে খুব হ্যাপি। কোনো আমার ছেলে মেয়েরা, আমার হাজবেন্ড সবাই আমাকে হেল্প করে, এবং আমার আগে যখন বিয়ে হয়নি তখন বাবা মার কাছ থেকে হেল্প পেয়েছি। আমার বড় ভাইয়ের হাত ধরে ভয়েস অফ আমেরিকার সাথে আমার পরিচয়। কাজে ফ্যামিলির প্রত্যেকটা মানুষ এবং সবাই খুব খুশি আমি যে নিউজ প্রেজেন্টার, আমি যে রিপোর্টার, সবাই আমার প্রফেশন নিয়ে খুব হ্যাপি এবং সবাই খুব পছন্দ করে। তো ফ্যামিলির একটা বড় সাপোর্ট না হলে কেউ আগাতে পারে না, এবং ফ্যামিলির সাপোর্টটা আমি মনে করি গিভ অ্যান্ড টেক। আমাকে কিছু পেতে হলে কিছু দিতে হবে। আচ্ছা, আমি এখন যেমন আজকালকার ছেলে মেয়েরা, আমি ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলছি, তোমরা কিছু মনে করো না, তুমি করেই বলছি। তো আজকালকার ছেলে মেয়েরা টায়ার্ড হয়ে যায়, ঢাকা শহর এই এক প্রান্ত থেকে ইউনিভার্সিটি থেকে যে টায়ার্ড হয়ে গিয়ে আর কিছু করতে পারে না। তো আমি বলবো যে বাবা মার দোয়া একটা বিশাল বড় ব্লেসিংস,
ওরা যদি মনে করে আমি বাসায় যাব, বাসায় গিয়ে ব্যাগটা রেখেই একটু ঘুম দিব, একটু আরাম করে নিব, পরে রাতে পড়বো, সেটা না করে ব্যাগটা রেখেই যদি মনে করে মা চা বানাবো, একটু মা চা খাও। ছেলে হলে বলবো মা কিছু বাইরে থেকে আনতে হবে কিনা, এনে দিই। মায়ের যে দোয়া, মা বাবার যে দোয়া, তার উপরে আর কিছু হয় না। কাজেই সংসারেও কাজ করতে হবে, হেল্প করতে হবে ছেলে মেয়েদেরকে, এবং সেই সাথে নিজের পড়াশোনাও করতে হবে। একটু নাহলে 1 ঘন্টা কম ঘুমালাম, পার্টিসিপেশনের জায়গাটা, তারপর আত্মীয় স্বজনের সাথেও যোগাযোগটা রাখা সমান তালে করতে হবে। যে পড়াশোনা করছে, আমি ব্যস্ত, আজকাল শুনি আমি ব্যস্ত, সময় পাই না, কখন ফোন করব। না, সবকিছুই হয় যদি আমরা একটু গুছিয়ে করি সবকিছু। লাইফটাকে গুছিয়ে, স্টুডেন্ট অবস্থা থেকে লাইফটাকে গুছিয়ে তারপর আগাতে হবে যদি সাফল্য আনতে হয়। এবং সত্যি বিথি আপু, আপনার সাথে কথা বলে অ্যাটলিস্ট আমি নিজেও অনেক বেশি ইন্সপায়ার্ড। আমার জীবনেও হয়তো অনেক কিছুর প্রভাব পড়বে আপনার এই কথাগুলোর, এবং আমি আশা করব আমাদের যারা দর্শক আছেন তারাও আসলে আপনার কথাগুলো থেকে তাদের জীবনে শেখার জায়গাগুলোকে আরেকটু রিচ করবে বা আরেকটু সমৃদ্ধ করবে। আমি আপনার কাছ থেকে বিদায় নিব। বিথি আপু, যদি লাস্ট কোনো ওয়ার্ড থাকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আমি দর্শকদের উদ্দেশ্যে একটাই বলবো যে কোনো কাজ ফেলে রাখা উচিত না। আজকের কাজ আজকেই করতে হবে, এবং সমস্ত কাজ আনন্দের সাথে নিতে হবে। আমরা যদি কোনো কাজকে ভয় পাই তাহলে আমরা আগাতে পারবো না সামনের দিকে। আর আমি যা বললাম আমার অভিজ্ঞতা থেকে বললাম, আমার নিজের অভিজ্ঞতা, এবং আমি নিজে কাজ করতে করতে গিয়ে অনেক বাধা আসবে, কিন্তু সেই বাধাকে বাধা মনে করতে হবে না, সেই বাধাকে অতিক্রম করতে হবে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ ক্যাম্পাস টিভিকে। আপনাকেও ধন্যবাদ আপু আমাদের প্রোগ্রামে আসার জন্য। দর্শক, আমাদের মাঝে আজকে আলোচনা করে গেছেন নাসরিন হুদা বিথি আপু, যিনি দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমেও বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন, এবং আমাদের ড্যাফোডিলিয়ানদের জন্য একটি রোল মডেল বলা যায় আমাদের বিথি আপু। আমরা চাই আমাদের অ্যালামনাই সহ যারা কিনা আজকে ড্যাফোডিলিয়ান হয়ে নিজেদের প্রতিষ্ঠিত করেছে বিভিন্ন কর্মক্ষেত্রে, তারা কোথাও না কোথাও তাদের অনুজদের জন্য সফলতার রাস্তাটি আরো সহজ করার জন্য সহায়তা করবে। আজকের প্রোগ্রাম এই পর্যন্তই। পরবর্তী প্রোগ্রাম দেখার আহ্বান জানিয়ে শেষ করছি আজকের মতো। স্বপ্ন দেখতে থাকলে কোথায় যেতে চাই, তারপরে ওই অনুযায়ী কাজটা করতে হবে। এটা যে ক্ষেত্রেই হোক। এটা খুব ইন্টারেস্টিং একটি, কোথায় যেতে চাও সেই অনুযায়ী কাজ করো, নতুন একটা ডিপার্টমেন্টে কি হবে। হ্যালো এন্ড আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি স্কেল আপে। স্বপ্ন দেখতে থাকলে কোথায় যেতে চাই, তারপরে ওই অনুযায়ী কাজটা করতে হবে। এটা যে ক্ষেত্রেই হোক। এটা খুব ইন্টারেস্টিং একটি, কোথায় যেতে চাও সেই অনুযায়ী কাজ করো, নতুন একটা ডিপার্টমেন্টে কি হবে। হ্যালো এন্ড আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি স্কেল আপে।